আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটি ব্লগ শেয়ার করব, যেটা কিনা আমাদের গৃহিণীদের জন্য অনেক উপকারী হবে। আর সেটা হচ্ছে কিভাবে স্টেনলেস স্টিলের পটস আর প্যান মানে হাঁড়ি পাতিলগুলা মানে খুব ঝামেলাহীনভাবে ব্যবহার করতে পারেন। স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিলগুলা দেখতে যেরকম সুন্দর, রান্না করতেও তেমন ভালো লাগে, আর পরিষ্কার করাটাও কিন্তু আরও ইজি। যদি আপনি কয়েকটা কৌশল জানা থাকে তাহলে আপনি নির্দ্বিধায় মানে কিচেনের সবগুলা হাঁড়ি পাতিল ননস্টিকের মানে বদলে স্টেনলেস স্টিলের করে ফেলতে পারেন। তো আমার ঘরে আমি আস্তে আস্তে ইনভেস্টমেন্ট করছি, যেগুলো আছে আমি চেষ্টা করছি যে ওইগুলাও মানে ছাড়িয়ে ফেলার জন্য, আর সবগুলা ননস্টিক থেকে আমার স্টেনলেস স্টিল করার জন্য। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। প্রত্যেক দিনের রান্নাবান্নায় আমাদের হাঁড়ি পাতিল তো অবশ্যই লাগে, আর সেগুলা যদি হয় মানে খুবই পাতলা আর ক্লিন করতে সহজ, তাহলে তো আর কথাই নেই। আর সেক্ষেত্রে আমি বলবো স্টেনলেস স্টিল হচ্ছে নাম্বার ওয়ান। আপনি নির্দ্বিধায় মানে স্টেনলেস স্টিলটা ব্যবহার করতে পারেন। এটা যেমন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, আবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর একবার যদি আপনি একটা হাঁড়ি পাতিল মানে স্টেনলেস স্টিলের কিনে ফেলেন, তাহলে লাইফ টাইম এটা লাস্টিং করবে। তো অনেকেই বলবেন, আপু আমি কি খুব এক্সপেন্সিভ কিনবো নাকি কম দামের কিনলেও হবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল ব্যবহার করতে বা রান্না করতে জানেন, তাহলে আপনি দামি কম দামি যে কোনো মানে পাতিলে রান্না করতে পারবেন, তেমন একটা সমস্যা হবে না। আর যখনই স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল কিনবেন, তখন বটমটা ডাবল লেয়ারের দেখে কিনবেন, মানে নিচের দিকে ইনসুলেশনটা যেন ডাবল লেয়ারের হয়, তাহলে আপনার রান্নাটা পুরা লেগে যাবে না। আর যখনই রান্না করবেন তখনই মিডিয়াম টু লো হিটে রান্না করার চেষ্টা করবেন, তাহলে আপনার রান্না খুব সুন্দরভাবে হবে। আর যে যখন আমরা বাগার দিই তরকারিতে, মানে প্রথম যে স্টেপটা, অনেক সময় দেখা যায় যে স্টেনলেস স্টিলে পুরা লেগে যায়। তো সেটার একমাত্র কারণ হচ্ছে হয়তোবা আপনি প্যানটাকে ওভারহিটেড করে ফেলেছেন, বা আপনি তেলটা দিয়েছেন যখন মানে বেশি গরম হয়ে গিয়েছে প্যানটা, তখন মানে তেলটা অ্যাড করেছেন, তারপরে স্পাইসগুলা, এই জন্য দেখা যায় পুরা লেগে যায়। তো এই কয়েকটা জিনিস মাথায় রাখলে আপনার মানে স্টেনলেস স্টিলে কখনোই আর পুরা লাগবে না। চুলার আগুন 1 নাম্বার মিডিয়াম টু লো হিট। 2 নাম্বার হচ্ছে আপনি মানে ওভার হিট করবেন না। যদি মনে করেন যে না আপনার প্যানটা খুব বেশি গরম হয়ে গিয়েছে, তখন আপনি টার্ন অফ করে ফেলবেন চুলা, তারপরে আবার নতুন করে স্টার্ট করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সিজনিং। সেটা হচ্ছে ফ্রাইং প্যানের ক্ষেত্রে, মানে ডিম ফ্রাই বা পরোটা ভাজার ক্ষেত্রে যে আমরা প্যানগুলা পাই রাউন্ড শেপের, সেগুলার জন্য। তো সিজনিং হচ্ছে ইম্পর্টেন্ট একটা টিপস বলতে পারেন। তো সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সিজনিং করতে হয়। আর একবার সিজনিং করে ফেললে আপনি সোপ ওয়াটার দিয়ে না ধোয়া পর্যন্ত মানে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি একবার সোপ ওয়াটার দিয়ে ধুয়ে ফেলেন, তাহলে আবার আর কি রিস্টার্ট করতে হবে প্রসেসিংটা। আর সংসারের জন্য কোন ধরনের হাঁড়ি পাতিল কিনবেন সেটার উপরে একটা ভ্লগ আমি অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, আবার ভিডিওর এন্ডের দিকেও আপনারা দেখতে পারবেন। আর আজকে যেহেতু স্টেনলেস স্টিলের উপর, তো সেহেতু আমি ক্লিনিং করা থেকে শুরু করে একদম মানে A to Z স্টেনলেস স্টিলের উপরে আমার যা নলেজ আছে আর কি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো এইখানে আমি একটি স্টেনলেস স্টিলের প্যান নিয়েছি, জাস্ট রেগুলার যে প্যানগুলা পাওয়া যায় স্টোরের মধ্যে সেটা। আর আমি এটা বার্লিংটন থেকে এনেছি, গত ভ্লগে হয়তো বা আপনারা দেখেছেন। আর এইটা 12.99 দিয়ে আনা। আপনারা যে কোনো বার্লিংটনে বলেন বা TJ Maxxে বলেন, হোম গুডসে বলেন, এই ধরনের পটস বা প্যানগুলা ইজিলি পেয়ে যাবেন। তো 24 মিটারের সাইজ যেটা সেটা, আর এই যে ডাবল ইনসুলেশন নিচের দিকে। তো এইটা যদি মানে ভারী হয়, মানে ডাবল ইনসুলেটেড থাকে, তাহলে আপনার প্যানটা আর কি পুরা লেগে যাবে না, বা একটু ভালো কোয়ালিটির মোটামুটি বুঝে নিতে পারবেন। আর অল ক্লেডের যে প্যানগুলা পাওয়া যায় সেগুলা হচ্ছে সব থেকে ভালো স্টেনলেস স্টিলের মধ্যে। তবে আমি যেটা বলেছি আগে ভিডিও শুরুতে, আপনি যদি রান্না করতে পারেন মানে স্টেনলেস স্টিলের হাঁড়িগুলাতে, তাহলে আপনি দামি কম দামি ম্যাটার করে না, যে কোনো স্টেনলেস স্টিলের পটস বা প্যানের মধ্যে ইজিলি রান্না করতে পারবেন।
যেহেতু নতুন প্যান, তো সেজন্য ভালো করে আমি একটু ডিশ সোপ দিয়ে ধুয়ে এখন আমি সিজনিংটা করে নেব। আর কিভাবে সিজনিংটা করছি আমি একদম ডিটেলসে আপনাদেরকে বলে দিব, কোনো স্কিপ করবেন না কিন্তু এই পার্টটা। অনেকেই আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে ভিডিও দেখেন, তো এই পর্যায়ে আমি বলবো প্লিজ দেখুন মনোযোগ দিয়ে। তো এখন আমি চুলার আগুনটা হাইতে দিয়ে আমি গরম করতে দেব প্যানটা, যাতে ভালো করে সব পানি শুকিয়ে আসে আর মানে খুব মানে হাই টেম্পারেচারে আর কি গরম হয়ে যায় পুরো হাঁড়িটা। তো দেখতে পাচ্ছেন একদম সব পানি শুকিয়ে গেছে, আর হাত দিয়ে দেখবেন যে গরম হয়েছে কিনা, চারপাশ থেকে আপনি ফিল করতে পারবেন যখন পুরো প্যানটা গরম হবে। তো এই পর্যায়ে আমি যে কোনো রান্নার তেল বলেন, অলিভ অয়েল বলেন, আপনি অ্যাড করতে পারবেন আপনার ঘরে যা অ্যাভেলেবল। তবে বাটার কোনো দিনও অ্যাড করতে যাবেন না, কারণ বাটারের টেম্পারেচার ডিফারেন্ট হয়ে থাকে। তো এখন আমি তেলটা দিয়ে ভালো করে চারপাশে ঘুরিয়ে চুলার আগুনটা অফ করে দেব। তো আপনার চুলা যদি গ্যাস স্টোভ হয়, মানে গ্যাসের চুলা হয়, তাহলে চুলার আগুন নিভিয়ে দিলে সমস্যা হবে না। জাস্ট এইভাবে করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। আমার মানে দেখতে পারবেন চারপাশে কীরকম ধোঁয়াটে হয়ে গিয়েছে। তো আমি চুলার ফ্যানটা অন করে দিয়েছি। আপনি উইন্ডো ওপেন করে দেবেন আপনার কিচেনের, যদি উইন্ডো পাশে থাকে। তো এখন একটা জিনিস হয়েছে কি, এই ফাঁকে চুলার উপরে রাখায় যেহেতু ইলেকট্রিকের স্টোভ, কালারটা কিন্তু একটু ডার্ক হয়ে এসেছে। তো ভালোই হয়েছে, আমি আপনাদেরকে ক্লিন করার প্রসেসটাও দেখিয়ে দিতে পারবো। তো সিজনিংটা করার ক্ষেত্রে মানে একটা কথা মনে রাখবেন, যদি এরকম ডার্ক হয়ে যায়, মানে তেলটা জ্বলে যায় বা পুড়ে যায়, আপনারা ভয় পাবার কিছুই নেই। জাস্ট ধুয়ে আবার মানে সেম প্রসেসটা ফলো করবেন। তো এভাবে ওয়াইপ করে ফেলে দিলেই হয়ে যায় আপনার সিজনিংটা কমপ্লিট। তো এখন আপনাদেরকে পরিষ্কার করাটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকেই কমপ্লেন করেন আপু আমার স্টেনলেস স্টিলের প্যানগুলা কেমন চকচক করে না বা ময়লা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ভাবলাম ভালোই হয়েছে, একটু ডার্ক হয়েছে, তো আপনাদেরকে ক্লিনিং প্রসেসটাও দেখানো যাবে। তো যাই হোক, আপনারা দেখতে পেরেছেন আমি বারকিপার্স ফ্রেন্ড যেটা, সেটা দিয়ে ক্লিন করছি। জাস্ট উপর দিয়ে ডাস্ট করে একটা স্পাঞ্জ দিয়ে ঘষে নিলেই হয়ে যাবে। আর চেষ্টা করবেন যে তারের যে স্পাঞ্জগুলো থাকে সেটা দিয়ে ঘষার জন্য, এতে করে খুব তাড়াতাড়ি আপনার প্যানটা ক্লিন হয়ে যাবে। হয়তো বা একটু স্ক্র্যাচ পড়বে, কিন্তু কোনো সমস্যা নেই, আপনার প্যানের কোনো ক্ষতি হবে না। তো এখন ভালো করে ঘষে নিলেই সব কিছু একদম চকচকে হয়ে যাবে। তো ধোয়ার পরে সিজনিংয়ের স্টেপটা আবার রিপিট করব। এর জন্য আবার চুলাতে বসিয়ে দিয়েছি হাই হিটে। তো গরম করার পরে আমি আবার তেল দিয়ে দিব, ভালো করে সব পানি শুকানোর পরে অবশ্যই। তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গিয়েছে। তো এখন আবার তেলটা অ্যাড করছি। আর তেল দেওয়ার ফলে হয় কি, হিটে আপনার প্যানটা এক্সপান্ড করবে, মানে বড় হয়ে যাবে, আর তেলে উপর দিক দিয়ে একটা কোটিংয়ের মতো প্রোটেক্টিভ লেয়ার সৃষ্টি করবে, যেটা কিনা আপনার ননস্টিকের মতো কাজ করবে। তো এখন আমি সরিয়ে চুলার উপর থেকে মানে অন্য পাশে রেখে দিয়েছি, কারণ ইলেকট্রিকের স্টোভে এই একটা ঝামেলা যে একবার গরম হয়ে গেলে কিন্তু অনেক সময় লাগে ঠান্ডা হতে। তো মেক শিওর অন্য পাশের চুলাতে আপনি ট্রান্সফার করবেন, মানে অন্য পাশে রাখবেন। তো ঠান্ডা হয়ে গিয়েছে, তো এক্সট্রা তেলগুলা আমি ফেলে দিয়েছি। আর তেল ফেলার পরেই দেখতে পারবেন কীরকম একটা মিররের মতো, মানে আয়নার মতো চকচক করবে। আর এতেই বুঝতে পারবেন যে আপনার এইটা প্যানটা আর কি সিজনিং হয়ে গিয়েছে, মানে উপরে প্রোটেক্টিভ লেয়ারটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন এক্সট্রা তেল আমি একটা কিচেন টাওয়েল দিয়ে ভালো করে ওয়াইপ করে নিচ্ছি, বা যে টিস্যু থাকে কিচেনের যে ইউজ করার জন্য, সেগুলো দিয়ে ওয়াইপ করলেই হয়ে যাবে, বা একটা টাওয়েল দিয়ে ওয়াইপ করলেই হয়ে যাবে। তো ব্যাস, আপনার প্যানটা রেডি। আপনাদেরকে এখন টেস্ট করে দেখাচ্ছি। তো এখন চুলার আগুন 5-এ হয় মিডিয়াম, আমি মিডিয়াম থেকেও কম মানে 3-এ দিয়ে একটা ডিম ফ্রাই করব। তো প্যানটা গরম হওয়ার জন্য চুলার উপরে রেখে দিব। প্রায় 1 মিনিটের মতো গরম হওয়ার পরেই কিন্তু আমি ডিমটা ঢেলে দিয়েছি। আর আমি এতে কোনো এক্সট্রা তেল ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন একদম তেল ছাড়া। তো ডিমটা দেওয়ার পরে আমি ভালো করে স্প্রেড করে দিব। আমরা ননস্টিকের প্যানগুলোতেও কিন্তু একটু হলেও তেল ব্যবহার করি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন একটুও তেল ব্যবহার করা হয়নি, কিন্তু তারপরেও খুব সুন্দরভাবে কিন্তু ফ্লিপ করা যাবে।
আর এই জিনিসটা আমি যখন ভিডিওতে দেখেছিলাম তখন কিন্তু বিশ্বাস হয়নি, বাট নিজে যখন করেছি তখন নিজের কাছেই অবাক লেগেছে যে সত্যিই তো এইরকম করলে খুব সুন্দরভাবে ননস্টিকের মতো স্টেইনলেস স্টিলের প্যানগুলো ব্যবহার করা যায়। তো দেখতেই পাচ্ছেন কীরকম সুন্দর একটা অমলেট হয়ে গিয়েছে বিনা তেলে। আমরা কিন্তু ফ্রাইং প্যানে একটু হলেও তেল দেই, আর ডিম ভাজা, পরোটা এগুলা কিন্তু প্রত্যেক দিন সকালে আমাদের লাগেই লাগে। আর ননস্টিকের প্যানে এগুলা করলে কিন্তু একটা টক্সিক ফিউম বের হয়, যে ধোঁয়াটা বের হয় সেটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো এই জন্যই আর কি স্টেইনলেস স্টিলটা বেস্ট। তো এখন আপনাদেরকে সেম টেম্পারেচারে একটা পরোটা করে দেখাচ্ছি কিভাবে সুন্দর করে পরোটাও ভাজা যায়। আর এভাবে একবার সিজনিং করে ফেললে আপনি যদি মানে জাস্ট পানি দিয়ে ধুয়ে রেখে দেন তাহলে আপনার এই প্যানটা অনেক দিন ধরে মানে এরকম ননস্টিকের মতো আবার ব্যবহার করতে পারবেন। তবে সোপ ওয়াটার দিয়ে যদি ধুয়ে ফেলেন একবার তাহলে আবার আর কি সিজনিংটা করতে হবে। তো সিজনিং করতে তেমন একটা সময় লাগে না, আপনি 2-1 বার করার পরে আর কি এক্সপার্ট হয়ে যাবেন। তো 2 থেকে 3 মিনিটেই কমপ্লিট হয়ে যায়। তো কেউ যদি মনে করেন না আমি বারবার আর কি সোপ ওয়াটার দিয়ে ধুবো তারপরে আবার ব্যবহার করব, সেক্ষেত্রে বলবো যে কোনো সমস্যা নেই, আপনি আবার সিজনিং করে তারপরে আবার ব্যবহার করতে পারবেন। বা এমনিতেই যদি মনে করেন না আমি জাস্ট ওয়াইপ করে রেখে দেব আবার ব্যবহার করব, তাতেও সমস্যা নেই। কারণ একটা কথা মনে রাখবেন যে টেম্পারেচারে মানে চুলার আগুনে সব ধরনের জার্ম, ব্যাকটেরিয়া এগুলা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এখন আপনাদেরকে এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছি যে আমি এখন কিন্তু কোনো সোপ ওয়াটার লাগাবো না, মানে ওয়াশ করব না, জাস্ট গরম পানি দিয়ে ধুয়ে আবার আমি একটা ডিম ফ্রাই করে আপনাদেরকে দেখাবো যে হয় কি না, কোনো তেল ছাড়া। ব্যাস দেখতে পেরেছেন, জাস্ট আমি পানি দিয়ে ধুয়ে আবার চুলাতে বসিয়ে দিয়েছি 3-তে দিয়ে। পানি শুকানোর পরে আমি আবার ডিমটা ঢেলে দিয়েছি আর এক্সট্রা কোনো তেল দেইনি। এক্ষেত্রে আপনারা একটু তেল ব্রাশ করে নিতে পারেন বা টিস্যু দিয়ে লাগিয়ে দিতে পারেন, তবে আমি জাস্ট দেখানোর জন্য আর কি আপনাদেরকে এভাবে তেল ছাড়াই করছি। আর দেখুন একটু পরে যখন জমে আসবে খুব ইজিলি আবার ফ্লিপ করা যাবে। কি অবাক লাগছে না? তেল ছাড়াই অমলেটটা এভাবে উল্টানো যাবে কখনো কল্পনাই করা যায় না। তো আশা করছি আজকের এই ভিডিও দেখে আমার আপুদের একটু হলেও উপকারে এসেছে। আর যদি একটু হলেও আপনাদের এই ভিডিওটি ভালো লাগে বা আমার চ্যানেলটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য অন করে রাখবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য বা আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য আমার পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এখানে আমি একটি আমার যে সবসময় যারা রেগুলার ভিউয়ার তারা হয়তো বা চিনে থাকবেন, আমার এটাতে আমি চা বানাই সবসময়। তো গত কয়েকদিন থেকে আমি পরিষ্কার করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আপনি এই ধরনের মানে স্টাবার্ন মানে খুব খারাপ ধরনের স্টেইন ইজিলি রিমুভ করতে পারবেন সেই টেকনিকটা। তো এখন আমি ভালো করে মানে জাস্ট এমনিতে রিন্স করে নিয়েছি আর গরম পানি দিয়ে চুলার উপরে বসিয়ে দেব। আর এটার মধ্যে আমি সব সময় চা মানে জাল দিয়ে থাকি। আর এটা অনেক পুরনো একটা স্টেইনলেস স্টিলের কি বলেন এইটাকে চায়ের কেটল। তো এখানে আমি একটি বেকিং সোডার প্যাকেট নিয়েছি। এটা আপনি যে কোনো সুপার মার্কেটে ইজিলি পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডের। তো এখানে আমি বেশি করে আর কি একটু বেকিং সোডাটা দিয়ে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের মতো তো হবেই। ঘরে তৈরি ক্লিনিং প্রোডাক্ট দিয়ে কিভাবে ঘর ক্লিন করা যায় বা ঘরের জিনিসপত্র ক্লিন করা যায় সেটা নিয়েও আমার চ্যানেলে একটি ভ্লগ বা ভিডিও আছে, আপনারা চাইলে চেক করতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তো এখন আমি ডিশ সোপও দিয়ে দিচ্ছি, জেনারাস অ্যামাউন্ট বলতে পারেন, মনে করেন 2 থেকে 3 পাম্প। আর যে কোনো মানে ব্র্যান্ডের ডিশ সোপ দিলেই হবে। বাংলাদেশে যারা থাকেন তারা ভিম যে লিকুইড পাওয়া যায় সেটা দিয়েও করতে পারবেন। তো ব্যাস এখন শুধু 10 থেকে 15 মিনিট আমি জাস্ট হালকা মিডিয়াম আগুনে আর কি জাল দিব, জাল দিয়ে তারপর পানিটা ফেলে দিচ্ছি।
আর এখন শুধু একটু এই যে তারের মাজুনি পাওয়া যায় সেটা দিয়ে ঘষলেই কিন্তু হালকা হাতে আপনার সব ধরনের স্টেইন মানে ভিতর থেকে উঠে আসবে ম্যাজিকের মতো। তার দিয়ে মাজলে আসলে খুব তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায়, তবে আমার কাছে কেমন যেন লাগে আর কি, আমি বলে বোঝাতে পারবো না। গ্লাভস পরে করলে কিন্তু তেমন একটা খারাপ লাগে না, বাট খালি হাতে শুধু তারের মাজুনি দিয়ে মাজলে আমার হাতের চামড়া উঠে আসে সামহাও। তো যাই হোক, এই জন্য আর কি আমি একটু স্ট্রাগল করছি, তবে তেমন একটা কষ্ট লাগে না, একটু হালকাভাবে ঘষে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ক্লিন হচ্ছে। আসলে এত ভালো লাগে যখন ময়লা জিনিস পরিষ্কার হয়, সেটাতে অন্য ধরনের স্যাটিসফ্যাকশন। তো আপনারা হয়তো বলবেন যে আপু এটাতে কিভাবে চা মানে বানিয়ে খেয়েছেন। আসলে আমি সোপ দিয়ে ভালো করে, ডিশ সোপ দিয়ে আর কি ভালো করে ওয়াশ করেছি, ভালো করে আর কি তার দিয়ে মাজিনি বা সুন্দর করে ক্লিন করিনি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। তো যাই হোক, আজকের পর থেকে হয়তো আর আপনাদের ঝামেলা পোষাতে হবে না বা পোহাতে হবে না, খুব ইজিলি এই ধরনের মানে ঘরোয়া টেকনিকে জিনিসপত্র ক্লিন করতে পারবেন। আর খুব সুন্দর লাগে আসলে স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল একসাথে দেখতে, যখন ঝকঝক করে তখন নিজের চোখের সামনে আসলে কেমন একটা মানে পরিষ্কার একটা ফিলিংস চলে আসে। তো আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো, আশা করছি সবারই ভালো লেগেছে, কারো না কারো উপকারে আসবে। তো ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।